আচ্ছা, স্ক্রিনটা দেখা গেলে একটু বলতে হবে। আচ্ছা, কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? স্টপ ওয়াচ। আচ্ছা, আচ্ছা। হুম, সংকেত। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার মনে হয় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আমাকে দেখা যাচ্ছে কি? আচ্ছা, ডিসপ্লে চলে গেলে একটু বলতে হবে আমাকে, হ্যাঁ? তো আজকে আমাদের ড্রয়িং ফার্স্ট ক্লাস। আমরা প্রথম থেকেই শিখবো। আমরা যারা ক্লাসে রয়েছি আমরা অনেকেই কম্পিউটার, ল্যাপটপ, ফোন এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বিষয়গুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে ঘাঁটাঘাঁটি করছি, তাই নলেজ অনেকটাই রয়েছে। তো সেক্ষেত্রে বেসিক যেটা সেটা হয়তো অনেকের কাছেই জলভাত হয়ে আছে। তবু আমরা একবার শিখবো গোড়া থেকে। তো ফার্স্ট আমরা দেখবো, যেটা আমি দেখছিলাম, ফার্স্ট যেটা খুলেছিলাম আমি আরেকবার দেখাই। ড্রয়িং মানে শুধু ছবি আঁকা নয়, এটা হলো মাপ সহ একটা ঘরের প্ল্যান বা মেজারমেন্ট সহ একটা ঘরের প্ল্যান রেডি করা। তো তার মধ্যে বা সেটা আনতে গেলে আমাদের কি কি জিনিস একদম দরকার, মানে যেগুলো না হলে একদম হবেই না। প্রয়োজনীয় জিনিসগুলো লেখা আছে, এগুলো লিখে নেওয়া যেতে পারে, অথবা এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম ম্যান্ডেটরি, দরকার। তা আমি বলবো যে এগুলো সবগুলোই লিখে নেওয়া হোক, চটপট লিখে নেওয়া হোক। হ্যাঁ, হ্যাঁ, লিখে নেওয়া হলে একবার আমাকে বলা হবে। হ্যাঁ, তাই ছবিও তুলে নিতে পারেন, অসুবিধা নেই। স্ক্রিনশট। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিন, তাহলেও হবে। হয়ে গেলে একটু বলবেন। নেওয়া হয়ে গেছে তো? বেশ। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে কি দেওয়া আছে? না, পেন্সিল। একটা পেন্সিল লাগবে, একটা ড্রয়িং পেপার লাগবে বা স্কেচ বুক লাগবে, একটা ইরেজার বা রাবার লাগবে, একটা শার্পনার লাগবে, একটা স্কেল লাগবে। সেই স্কেলটা হতে পারে নরমাল স্কেল হতে পারে, অথবা একটা স্কেল পাওয়া যায় ডায়াগোনাল স্কেল বলে, সেটাও আমরা নিতে পারি। তারপরে আছে একটা মোবাইল, একটা ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো সব অথবা দেওয়া আছে।
যে কোনো একটা জিনিস লাগবে। তবে আমি ফার্স্টেরটা বাদ দিয়ে বলবো ট্যাব, কম্পিউটার অথবা ল্যাপটপ, এই ৩ টেতে যাওয়াটাই বেটার। ৭ নম্বরে আছে ড্রয়িং সফটওয়্যার, যেটা আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারি। খুব ইজি, পাওয়ার পয়েন্টেই বেশি করা হয়। আর একটা হচ্ছে স্কেচআপ, এই দুটো আমরা ব্যবহার করতে পারি। তারপরে আছে কম্পাস, যেটা শুধুমাত্র নর্থ কোন দিকে সেটা ডিরেকশন দেয়। তো সেটা আমরা সাধারণত এখন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বা iOS প্রত্যেকটা হ্যান্ডসেটেই কম্পাস থাকে। তবে iOS যে কম্পাসগুলো থাকে ওগুলো বেশ ভালো। অ্যান্ড্রয়েডের কম্পাসগুলো একটু ব্যবহার করা জানতে হবে। তারপরে সেই কম্পাস থেকে আমরা নর্থ ডিরেকশনটা বার করতে পারবো। নরমাল আমরা কম্পাস করলেই নর্থ দেখায়, কিন্তু অ্যান্ড্রয়েডে নর্থটা একটু উল্টোপাল্টা দেখায়। ওটা ব্যবহারের সঠিক পদ্ধতিটা আমরা জেনে নেব। জেনে নিলেই আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পাসটা বা নর্থ ডিরেকশনটা বার করতে পারবো। হলো। তারপরে আছে কি না, একটা গ্রাফ পেপার লাগবে। যে গ্রাফ পেপারে আমরা ভৌগোলিক মানচিত্র ইত্যাদি অঙ্কন করতাম ছোটবেলায়, সেই ধরনের গ্রাফ পেপার লাগবে। আর একটা হচ্ছে কি বাস্তুচক্র। বাস্তুচক্র কি সেটা আমরা পূর্বেই যে কটি ক্লাস হয়েছে আমরা দেখেওছি, হয়তো বাস্তুচক্রের ছবি দেখেছি হয়তো। ৩৬০ ডিগ্রির একটি চাঁদা বলা যায় ওটাকে। ওটার মধ্যে প্রত্যেকটা দিক আছে, প্রত্যেকটা দরজা ভাগ করা আছে, প্রত্যেকটা জোন এবং জোনের কি কার্যকারিতা A to Z ওটার মধ্যে মেনশন করা আছে। সেই বাস্তুচক্র একটা লাগবে, ছোট বড় যে কোনো একটা হলেই হবে। মোটামুটি এই ১০টা জিনিস হলেই আমাদের লেগে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মিস গেছে, এটা লিখে নেওয়া হোক। মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ ওটা ১০০ ফুট অথবা ৫০ ফুট, যে কোনো একটা নিলেই আমাদের কাজ চলে যাবে। তো মোট এই যে ১১টি জিনিস, সেই ১১টি জিনিস আমাদের একটা বাক্সের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে এবার আমাদের চলে যেতে হবে যে বাড়ির ড্রয়িং করব সেই বাড়িতে। আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি যে এই যে কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব, এর মধ্যে খুব কমফোর্ট কাজ করতে কে কে পারে? মানে কতজন রয়েছে? কেন জিজ্ঞাসা করলাম বলছি উত্তরটা শুনে। এই যে পাওয়ার পয়েন্ট অথবা স্কেচআপ, এই দুটো সফটওয়্যার বিশেষ করে। রতনবাবু জানেন, আমি জানি, বেশ ভালোই জানেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি ভালোই পারেন আমি জানি। বাহ! তাহলে মোটামুটি ৩-৪ জন পাওয়ার পয়েন্ট জানে। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট জানলেই হবে, খুব ভালো। এবার যারা জানে না বা যাদের জানা নেই, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্লাস থাকবে যে এই যে গ্র্যাফ পেপার, পয়েন্ট নাম্বার ৯, এই যে গ্র্যাফ পেপারে একটি ক্লাস হবে, যে ক্লাসটি উইদাউট পাওয়ার পয়েন্ট বা উইদাউট ডেস্কটপ বা ল্যাপটপ আমরা হাতে কিভাবে বানাবো। একটা ৮০ ফুট বাই যদি ৫০ ফুট বা ৫০ ফুট বাই ৪০ ফুটের ড্রয়িং হয় বা প্লট হয়, সেই প্লটটা আমরা গ্র্যাপে কিভাবে বানাবো। কম্পিউটারে বানানো গ্র্যাপের তুলনায় একটু ইজি, একটু না অনেকটা ইজি। তো সেটা আমরা গ্র্যাপ পেপারের মধ্যে কিভাবে পুরোটা বানাবো সেটার জন্যে একটা ক্লাস হবে। ওটা পুরো ক্লাসটাই ওই গ্র্যাপ পেপারটা নিয়েই কেটে যাবে, প্রায় ১ ঘন্টার মতো টাইম লেগে যাবে একটা ক্লাস করতেই, একটা গ্র্যাপ পেপার বোঝাতেই। তো আমি সেই জন্যই জিজ্ঞাসা করলাম যে পাওয়ার পয়েন্ট বা স্কেচআপে কাদের কতটুকু নলেজ রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ইজি হবে। গ্রাফ পেপারে করতে গেলে একটু টাফ হবে, তবে অভ্যাস করলে সবই ইজি, কোনোটাই টাফ নয়। তো আমরা একদম চলে আসি এবার ড্রয়িং কিভাবে আমরা করব। তো ফার্স্ট আমরা চলে এলাম একটা বাড়িতে। এই সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। সেটা ফার্স্ট নিজের বাড়ি হওয়াটাই উচিত। তো ধরলাম এটা আমাদেরই বাড়ি একটা। তো আমরা এই বাড়ির কাছাকাছি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমাদের ফার্স্ট কি করণীয় থাকবে?
আমরা ফার্স্ট তো খাতা বার করেই ড্রয়িং করতে শুরু করতে পারবো না। আমাদের ফার্স্ট কি লাগবে? না এই বাড়ির বাইরে কোথায় কি হয়ে আছে? বাড়ির বাইরে বলতে কি বোঝায়? না বাড়ির বাইরে বাউন্ডারির মধ্যে কি হয়ে আছে? যেমন হতে পারে কোনো একটা গ্যারেজ হয়ে আছে, হতে পারে কোনো একটা দিকে ঠাকুরের মন্দির হয়ে আছে, সেটা তুলসী মঞ্চ হতে পারে। বা হতে পারে কোনো একটা দিকে তার ছোট্ট একটা কুয়া খোলা আছে, একটা কল আছে, বা হতে পারে সেপটিক ট্যাঙ্ক একটা পুরো বাইরে আছে। বাইরে একটা তাদের বাথরুম রয়েছে, বাইরে একটা সুইমিং পুল আছে। এই জিনিসগুলো সাধারণত বাইরে থাকে, ঘরের ভিতরেও থাকে, প্লাস বাইরেও কিছু কিছু জিনিস থাকে যেগুলো বাড়ির বাইরে হয়। কোনো কোনো বাড়ির ক্ষেত্রে বাথরুম এক্সট্রা থাকে, বাড়ির ভেতরে একটা থাকে, বা বাড়ির ভেতরে একাধিক থাকতে পারে কিন্তু বাড়ির বাইরে একটা করে এক্সট্রা বাথরুম থাকে। সেক্ষেত্রে সেটা বাউন্ডারির মধ্যেই থাকে অবশ্যই। তো সেই বাথরুমের মার্কিংটা কোথায় আছে সেটাও আমাদের দেখতে হবে। তাই ফার্স্ট আমাদের গিয়ে কি কাজ, না বাড়ির বাইরে কোথায় কি আছে সেটা দেখে নেওয়া। এবার বাড়ির বাইরে দেখে নিলাম, চারপাশটাই দেখে নিলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পুরোটাই দেখে নিলাম। যেমন আমি যদি ধরি এই বাড়িটার সামনের দিকটা বা চারপাশটা এরকম হয়, এই দিকটা দেখে নিলাম, এই দিকটা প্লাস পিছন দিকটা পুরোটাই দেখে নিলাম যে কোথায় কি অবস্থান করছে। যদি কিছু অবস্থান হয়ে থাকে তাহলে সেটা দেখতে হবে যে কোন দিকে কি আছে। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এর বাইরে একটা সুইমিং পুল আছে এবং সামনে কিছু বসার জায়গা আছে। তো এই রকম বাড়ির বাইরে কি আছে আমাদের ফার্স্ট দেখতে হবে। সেপটিক ট্যাঙ্ক অনেকের থাকে বাড়ির বাইরে। তো সেটা দেখা হয়ে গেলে এবার বাড়ির ভেতরে ঢোকা হবে। বাড়ির ভেতরে চলে যাই আবার সেই ড্রয়িংটা, হ্যাঁ এটাই চলে এলাম। এবার বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরে কোথায় কি কোন পজিশনে আছে। যেমন বাড়ির ভেতরে বেডরুম কটা আছে? ১, ২, বাথরুম কটা আছে? ৩, কিচেন কটা আছে? ৪, ডাইনিং কোথায় কিভাবে রয়েছে? বেসিন কিভাবে রয়েছে? এবং জলের জায়গা বলতে আর কি কি বোঝায়? না ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই জিনিসগুলো বাড়ির কোথায় রয়েছে? এগুলো জাস্ট গিয়ে আমরা দেখছি। এখনো পর্যন্ত খাতা, কলম, পেন্সিল, রাবার যা আছে সব ব্যাগেই আছে। এখনো পর্যন্ত গিয়ে আমরা দেখছি এটা। জাস্ট ওভারঅল ইনসাইড আউটসাইডটা দেখছি। কিচ্ছু কাউকে বলছি না, চুপচাপ দেখে যাচ্ছি যে কোথায় কিভাবে কি কনস্ট্রাকশন করে রেখেছে সেটা দেখছি। দেখছি প্লাস মনের মধ্যে গেঁথে নিচ্ছি যে বাড়িতে ঢুকেই নর্থের দিকে একটা টয়লেট আছে, সাউথ ইস্টের দিকে রান্নাঘর হওয়ার কথা ছিল, রান্নাঘর নেই, ওখানে একটা জলের জায়গা আছে। যাই হোক, বেডরুম দুটো ওয়েস্টের দিকে আছে। এইভাবে জাস্ট আমরা গিয়ে দেখে নিচ্ছি পুরো বিষয়টা। তো এবার যখনই আমরা পুরো বিষয়টা দেখে নিলাম, হ্যাঁ মেন এন্ট্রান্সটাও দেখব যে বাউন্ডারি এন্ট্রান্সটা কোন দিক থেকে হচ্ছে বা কনস্ট্রাকশন এন্ট্রান্সটা কোন দিক থেকে হচ্ছে। ফার্স্ট আমরা এগুলো সব দেখে নেব, ভালো করে দেখে নেব। দেখে নেওয়া হয়ে গেলে এবার একটা কাজ হবে, তখন খাতা থেকে আমরা প্লেন একটা অঙ্ক খাতা বার করব বা স্কেচ বুক বার করব, যেটার মধ্যে আমরা রাফ ড্রয়িং করব। তো রাফ ড্রয়িংটা আমরা করব কিভাবে? এই যে এতক্ষণ ধরে এসে দেখলাম বাড়ির বাইরের চারপাশ, বাড়ির বাইরে কোথায় কি আছে, বাড়ির ভিতরে কোথায় কি আছে, বাথরুম, রান্নাঘর, বেডরুম, কিচেন, বাড়ির বাইরে কোথায় কল এটসেট্রা যা আছে, যেটা পুরোটা দেখলাম, সেটা আমরা যেকোনো একটা জায়গায় বসে বা দাঁড়িয়ে সেই ড্রয়িংটা পেজের মধ্যে করব। শোনা যাচ্ছে তো আমার কথা? বেশ। পুরো বেশ। পুরো ড্রয়িংটা আমরা পেজের মধ্যে করব। ড্রয়িংটা কিন্তু আমরা কি না চোখে দেখার ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে পুরো ড্রয়িংটা আমরা করছি। বাউন্ডারি এন্ট্রান্সটা কোন দিকটা আছে একটা আনুমানিক করলাম। কনস্ট্রাকশন এন্ট্রান্সটা কোন দিকে আছে একটা আনুমানিক করলাম। এবং ভিতরে কোথায় কি আছে? কনস্ট্রাকশন এন্ট্রান্স দিয়ে ঢুকে সোজাই বেডরুম আছে পরপর দুটো, সেইভাবেই করব। ঠিক ডান দিকটাই আছে আমার ঠাকুরঘর, সেইভাবে করব। ঠাকুরঘরের পাশেই আছে আমার বাথরুম, সেটা করব। তারপরেই হয়তো আছে কিচেন, সেটা সেইভাবে করব। ঠিক যেমনভাবে বাড়ির মধ্যে থাকবে, বাড়ির ভিতরে থাকবে, ঠিক তেমনই করতে হবে। অনুমানের ভিত্তিতে করলেও সেটাকে সঠিকই করতে হবে। কারণ এরপরেই আমাদের মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট যখনই করব, তখন না হলে আবার আমাদের মুছতে হবে, মুছে ঠিক করতে হবে। যাই হোক ১ম সেটা হবে।
প্রথম প্রথম মুছে ঠিক করতে হবে, অসুবিধা নেই, সে হোক। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কার কোথায় অসুবিধা আছে? আমি বলেছি আজকেই ড্রয়িং ক্লাস একদম। হ্যাঁ, বলুন। আচ্ছা, আচ্ছা, বাহ! ধন্যবাদ। আমি বলেছি আজকেই ড্রয়িং ক্লাস জলভাত করিয়ে দেব। তো জলভাত করিয়েই দেব। অসুবিধা নেই। কাল থেকেই মানে কালকে সকালে উঠেই যে যার বাড়ি সে স্বয়ং বিচার করবে। যতটুকু ক্লাস হয়েছে তার উপর ভিত্তি করে। হয়েছে। এবার হ্যাঁ, একটা বিষয় যে যাদের কাছে এই মুহূর্তে কম্পিউটার, ল্যাপটপ নেই, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে। কারণ গ্রাফ পেপারের ক্লাসটা হয়তো আজকে হবে না। কারণ ওটার জন্যে একটু হোয়াইট বোর্ড দরকার। হোয়াইট বোর্ডে ওটা পুরো গ্রাফ পেপার আমাকে এঁকে বোঝাতে হবে। তো যাদের কাছে আছে তারা কিন্তু কাল সকাল হলেই ফিতে-টিতে নিয়ে বেরিয়ে পড়বে নিজের বাড়ি মাপতে, বিচার করতে। তো ঠিক আছে, এবার মোটামুটি আমার সাদা পাতার মধ্যে আমার বাড়ির ইনসাইড, আউটসাইড কমপ্লিট হয়ে গেছে। কোথায় কি আছে সব হয়ে গেছে। ঠিক এইরকম একটা জিনিস, এটা 3D আছে। দেখাচ্ছি। এই যে ঠিক এইরকম একটা জিনিস হয়ে যাবে। এখানে অনেক রং-চং দেওয়া আছে। রং-চং হবে না। পেন্সিল স্কেচ নরমাল হবে। ঠিক এইরকম একটা স্কেচ হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমি ড্রয়িংটার মধ্যে একটা ড্রয়িং করছি। আচ্ছা, এটা ধরে নিন একটা সাদা পাতা। সাদা পাতার মধ্যে আমি এসে বাড়ির ইনসাইড, আউটসাইড দেখে পুরোটা আ মাথার মধ্যে ছবি এঁকে ১ম এ তারপরে এর মধ্যে আমি ছবিটা এঁকেছি। ধরুন এই ছবিটাই আমি আঁকলাম। তো এবার এই ছবিটা আমার কাছে যখনই চলে আসলো, ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল এবং ছবিটা নিয়ে আমরা সঙ্গে, সঙ্গে কি করব না একবার দেখে নেব যে আমি যে বাউন্ডারি ওয়ালটা করলাম, অর্থাৎ আমি যদি ধরি এটা বাউন্ডারি ওয়াল, এটা ধরলাম বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়াল দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। আমি বাউন্ডারি ওয়ালটাও করে নিয়েছি খাতার মধ্যে এবং বাউন্ডারি ওয়ালের ভেতরে যে কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশনটাও করে নিয়েছি এবং সেই কনস্ট্রাকশনের ভেতরেও যে বেডরুম আছে, এখানে দুটো বেডরুম দেওয়া রয়েছে। তারপরে এখানে একটা বাথরুম আছে। বাথরুমের পাশে এইদিকে একটা বেডরুম আছে। এখানে একটা কিচেন আছে। এখানে ডাইনিং আছে। আর এখানে লিভিং আছে। আর এটা একটা লবি আছে, হল আছে, ফাঁকা ফ্রি স্পেস আছে। তো এটা মোটামুটি একটা কারোর বাড়ি। এটা আমরা করে ফেলেছি অলরেডি। তো এবার আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আচ্ছা, এখানে আমি একটা এন্ট্রান্স করে নিই। বাউন্ডারি এন্ট্রান্সটা আমার করা হয়নি। আচ্ছা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে তো? একদম পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে? বাহ! ঠিক আছে। আচ্ছা, এবারে উপরের দিকটা কোন দিক হয়? উপরের দিকটা কোন দিক হয়?
সব সময় কিন্তু আমরা যখনই যেখানে যে অবস্থাতেই ড্রয়িং করি, সবসময় আমরা নর্থটা উপরের দিকে রাখার চেষ্টা করব। তার একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা যদি নর্থটা উপরের দিকে না করে লেফট, রাইট অথবা নিচের দিকে করি, তখন আমাদের সিস্টেমে যখনই আমরা করব, তখনই কিন্তু ভীষণ রকম একটা অসুবিধা দেখা দেবে। কারণ সিস্টেমে যখনই আমরা সফটওয়্যারে ফেলবো, সফটওয়্যারে সবসময় কিন্তু নর্থটাই উপরের দিকে থাকে। তাহলে উপরের দিকে নর্থ হলে ডান দিকটা কি হবে? জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। ইস্ট হবে একদম। এদিকটা কোন দিক হবে? বাম দিকটা। আর নিচের দিকে? এটা কত লিখলাম? কেন? 0 ডিগ্রি কেন লিখলাম? নর্থ 0 ডিগ্রিতে হয়, একদমই তাই। নর্থ 0 ডিগ্রি হয়, তাই আমি 0 ডিগ্রি লিখলাম, যাতে দেখলেই বোঝা যায় যে ওপর দিকটা নর্থ, প্লাস এখানে আমাদের ইন্ডিকেশন দেওয়াও আছে। বেশ, ঠিক আছে। তাহলে আমরা খাতার মধ্যে এরকম একটা স্কেচ করে নেব। ঠিক এইরকমই করে নেব। উপরের দিকটা নর্থ রেখে করে নেব। করে নেওয়ার পর আমরা কি করব? এবার আমরা ব্যাগে যে ফিতেটা আছে সেই ফিতেটা বার করে নেব। ফিতেটা বার করে ফার্স্ট কি করব? ফিতেটা বার করে ফার্স্ট আমরা চলে আসবো বাড়ির বাইরে। কারণ আমাদের যা কিছু ড্রয়িং, যা যাবতীয় সব কিছু আমাদের বাড়ির বাইরে থেকে করতে হবে। হ্যাঁ, অবশ্যই যাদের বাড়ির বাইরে বাউন্ডারি থাকবে তাদেরই করতে হবে, এবং বাউন্ডারির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বললাম, যেমন কোনো বাথরুম, কোনো সেপটিক ট্যাঙ্ক, কোনো কল, সাবমার্সাল, গ্যারেজ, সুইমিং পুল বা ছোট জলাশয় বা ছোট পুকুর বা কুয়ো, যখনই দেখবো বাউন্ডারির মধ্যে আছে এবং বাউন্ডারিটা বেশ উঁচু করে ঘেরা আছে, মোটামুটি 5-6 ফুট 7 ফুট বাউন্ডারি ঘেরা আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সর্বপ্রথম আমরা সেই মেজারমেন্টগুলো নেবো যেগুলো আমাদের বাইরে আছে। সেগুলো কিভাবে নেব? ধরুন এখানে বাউন্ডারির মধ্যে আমি এদিকে একটা গ্যারেজ করলাম, এদিকে একটা গ্যারেজ করলাম, এদিকে একটা কুয়ো করলাম, এদিকে করলাম একটা মনসা বেদি, এটা গ্যারেজ। হয়েছে। তো এবার আমরা এই মেজারমেন্টগুলো করবো। এগুলো তো খাতায় তো আমরা হাতে কলমে করে ফেলেছি একটা চোখের আন্দাজে। ঢুকেই দেখেছিলাম বাঁদিকে একটা গ্যারেজ আছে, তাই করে ফেলেছি।
এখান থেকে ঢুকে সাউথের দিকে দেখেছিলাম এখানে একটা মনসা মন্দির আছে, তাই করে ফেলেছি। এদিকে একটা দেখেছিলাম একটা কুয়ো আছে, করে ফেলেছি। কিন্তু এই কুয়োগুলো বা এই গ্যারেজটা, এই ঠাকুরের বেদিটা, এগুলো কতটা মেজারমেন্টে আছে? অর্থাৎ এই গ্যারেজটা এদিক থেকে কতটা ছেড়ে আছে, এদিক থেকে কতটা ছেড়ে আছে, এই কনস্ট্রাকশন ওয়াল থেকে মন্দিরটা কতটা ছেড়ে আছে উভয় দিকে, এবং কুয়োটাও বাড়ির থেকে কতটা দূরে আছে। এগুলো আমাদের দেখতে হবে। দেখার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে? ফিতেটা বার করে নিয়ে চলে আসতে হবে বাইরে। বাইরে এসে আগে আমাদের গোটা যে প্লট, সেই প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুটোকে বার করতে হবে। আমরা ফিতের একটা প্রান্তে এদিকে ধরবো, একটা প্রান্ত এদিকে ধরবো, একটা প্রান্ত এদিকে অর্থাৎ নর্থ ইস্টে দেখবো, আর একটা সাউথ ইস্টে। উভয় দিকে ফিতেটা ধরলেই আমাদের ইস্টের মাপটা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে খাতার মধ্যে আমরা ইস্টের মাপটা লিখে ফেলবো। যেখানেই যার বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে থামিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। সঙ্গে 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 থামিয়ে, হ্যাঁ, রিপিট করে বলছি। হুম। বুঝতে পারছেন না, বুঝে নিচ্ছি, এরকমটা কিন্তু কেউ করবেন না। কারণ ড্রয়িং ক্লাস, ড্রয়িং করাটা খুব অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। একদম বেসিক এটা, অনেকেই জানে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তবে পরিষ্কার হওয়াটা অত্যন্ত জরুরি। ফার্স্ট আমরা কি করব না, বাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো মাপবো। সেটা যদি সম্ভব হয় এই বাউন্ডারির বাইরে থেকে যাওয়া বা বাইরে দিয়ে, গেটের বাইরে দিয়ে আমার পজিশন আছে, তাহলে গেটের বাইরে দিয়েই আমরা গিয়ে মাপবো। যদি পজিশন না থাকে গেটের ভেতর থেকে, ভেতর থেকে মানে কি না, বাউন্ডারি যে এন্ট্রান্স, এই এন্ট্রান্সের ভেতর থেকে, এন্ট্রান্স দিয়ে ঢুকেই ভেতর থেকে আমরা মাপবো। ইনসাইড টু ইনসাইড মানে এদিকের ইনসাইড ওয়াল আপ টু এদিকে ইনসাইড ওয়াল পর্যন্ত কত ফুট হচ্ছে, সেটা আমরা মাপবো। যদি বাইরে দিয়ে হয় বাইরে থেকে মাপবো, যদি ভেতর থেকে ভেতর থেকে মাপবো। তো এইভাবে আমরা এই, হ্যাঁ, হুম 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 হুম, অবশ্যই ডিফারেন্স হবে। ডিফারেন্স হবে মানে, যদি 6 ইঞ্চি অর্থাৎ 1 ফুটের হাফ থাকে, তাহলে 6 ইঞ্চি হবে গ্যাপটা। আর যদি থাকে 1 ফুট, তাহলে 10 ইঞ্চির গ্যাপ হয়ে যাবে, অনেকটাই গ্যাপ হয়ে যাবে। তাই বললাম, যদি ভেতর থেকে মাপা শুরু হয়, যদি কনস্ট্রাকশন বাউন্ডারির ভেতর থেকে মাপি, তাহলে প্রত্যেকটা জিনিসই আমরা ভেতর থেকে মাপবো। তবেই কিন্তু আমাদের শেষের অঙ্কটা মিলবে। না হলে ওই 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি একটা ডিফারেন্স থেকেই যাবে। তো অনেক অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির পাশেই অন্য একটা বাড়ি উঠে গেছে। তা সেক্ষেত্রে বাইরে যাওয়া যায় না। বা হয়তো দেখা যাচ্ছে যে সাউথের দিকে যে বাউন্ডারি ওয়াল তারপরেই একটা পুকুর। তো সেক্ষেত্রে তো আর সেখানে বাইরের দিকে যাওয়া যাবে না। তাই ভেতর থেকে অনেক সময় অ্যাক্সেসটা পাওয়া যায়। তাও অনেক সময় ভেতর থেকে অ্যাক্সেস পাওয়া যায় না। হয়তো এরকমও হয়ে থাকে ভেতর থেকেও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অন্যভাবে নিতে হবে, সেটা বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে যে আমি ওই দিকের মাপটা কোথা থেকে পাবো। ধরুন আমি উদাহরণ দিই, যদি গ্যারেজটা পুরোটাই ঘেরা থাকে, এরকম পুরোটাই গ্যারেজ থাকে, এটা পুরোটাই ধরুন গ্যারেজ আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে, এই জায়গা থেকে এইটুকু, এই মাপটা পেলাম। এখান থেকে এতটা কত ফুট আছে এটা পেলাম। এখান থেকে এটা কিন্তু পেলাম না কত ফুট আছে, কারণ গ্যারেজটার জন্য আমি এদিকে আসতেই পারলাম না। তো সেক্ষেত্রে গ্যারেজের ভেতরে ঢুকে আমরা মেপে নেব কি অবস্থায় আছে দেখে নেব। এবার যদি এটা জলাশয় হয়, যদি সুইমিং পুল থাকে, সেক্ষেত্রে এটা মাপবো কি করে? তো সেক্ষেত্রে আমরা এই সাউথের দিকের এই যে মাপটা, এই মাপটা মেপে নেব। আর এই যে কনস্ট্রাকশন আছে, এই কনস্ট্রাকশনের ভেতর থেকে এইটুকু মাপ আমরা মেপে নেব কতটুকু আছে। প্লাস, হ্যাঁ, এই দুটো প্লাস করে নিলাম, তারপরে এইটা প্লাস করে নিলাম, করে নিলে এদিকের মাপটা বেরিয়ে গেল। ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে একটা ঘরের ভেতরে যখন আরেকটা ঘর চেপে থাকে, তখন যে ঘরের ভেতরে আমরা আছি বা যে ফ্ল্যাটের বাস্তু করতে গেছি সেই ফ্ল্যাটটাই মেপে নেব। ফ্ল্যাটের তো আর বাউন্ডারি থাকবে না। ফ্ল্যাটের শুধু কনস্ট্রাকশন থাকবে। সেক্ষেত্রে আমরা শুধু কনস্ট্রাকশনটাই মাপবো। তো এইভাবে আমরা ড্রয়িংটা শুরু করব। ফার্স্ট আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ৪ দিকের মাপটা নিয়ে নেব। অর্থাৎ টোটাল যে প্লট, সেই প্লটের ভেতরেই আমার কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশন মাপ এখনো নিইনি। এখন টোটাল প্লটের মাপ নেওয়া চলছে। টোটাল প্লটটা আমার কত আছে, একটা নেব,
লিখবো, আবার একটা নেব, লিখবো, আবার একটা নেব, লিখবো। যেটা নেব সেটা সঙ্গে সঙ্গে লিখবো, না হলে কিন্তু ভুলে যাবো। আচ্ছা, একটু। হ্যালো। হুম। আচ্ছা, আমি 10টায় পৌঁছে যাবো। হুম। 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 হ্যাঁ, বলেছে আগের দিন আমাকে, জেঠিমা বলেছে। বলেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে জেঠু, আমি একটা ক্লাসে আছি বুঝলে, আমি ক্লাসটা শেষ করে তোমায় ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বোঝা গেল? যতটুকু বললাম বোঝা গেল? সপ্তর্ষিবাবু বোঝা গেছে? বেশ। যেখানেই বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে। তো আমরা ঠিক একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়েছে। এবার দৈর্ঘ্য প্রস্থ বার করার পর আমরা ফার্স্ট কি বার করব? না, এই যে মেন এন্ট্রান্সটা অর্থাৎ বাউন্ডারি এন্ট্রান্সটা দিয়ে আমরা ঢুকেছি, এই এন্ট্রান্সটা ঠিক কোথায় আছে? তো এন্ট্রান্সটা হয়তো এখানটা থাকতে পারে। এন্ট্রান্সটা যদি এখানেই থাকে, তাহলে এন্ট্রান্সটা আমরা কিভাবে বার করব? না, এই যে নর্থ ইস্টের ওয়াল, এই নর্থ ইস্টের ওয়াল থেকে এই এন্ট্রান্স পর্যন্ত আমরা ফিতেটা দেখব যে কত ফুট হচ্ছে। এখান থেকে ঠিক এতটা। আমি এটা একটু জুম করে দেখাই। ঠিক এখান থেকে ঠিক এইটুকু পর্যন্ত দেখব কতটা হচ্ছে, সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে লিখব খাতার মধ্যে। হয়ে গেল। চলে এলাম এন্ট্রান্সটা। এন্ট্রান্সটা আছে কত ফুট, সঙ্গে সঙ্গে মাপলাম, সঙ্গে সঙ্গে লিখলাম। চলে এলাম তারপরে এন্ট্রান্সের পর থেকে, এন্ট্রান্সের পর থেকে ঠিক এতটা, যতটুকু বাকি আছে, যতটুকু আমার পড়ে আছে, এন্ট্রান্সের পর থেকে ঠিক একদম এতটা কতটুকু আছে আমরা দেখে নিলাম। অথবা আমরা এইভাবেও করতে পারি, আমরা শুধু এন্ট্রান্সটা বার করার ক্ষেত্রে আমরা এইখান থেকে এই মাপটা নিয়েও এন্ট্রান্সটা বার করতে পারি, এখান থেকে এইটুকু মাপ নিয়েও এন্ট্রান্সটা বার করতে পারি, এখান থেকে এইটুকু মাপ নেবো, এখানে লিখে নেব, এন্ট্রান্সটা দেখবো কতটুকু আছে, লিখে নিলাম। সঙ্গে সঙ্গে এন্ট্রান্সটা বেরিয়ে গেল। না, এদিক থেকে কতটা ছেড়ে আছে আর এদিক থেকে কতটা ছেড়ে আছে, দুটোই আমরা বুঝে যাবো, যেহেতু আগে আমরা ইস্টের মাপটা নিয়েছি। তো এবার ঢুকে পড়লাম, গেট থেকে ঢুকেই বাঁদিকে যদি কিছু গ্যারেজ থেকেই থাকে বা যাই কিছু যেটা থাকবে সেটাও ঠিক একইভাবে নিতে হবে। যদি সাপোজ এই গ্যারেজটাই থেকে থাকে, তাহলে এখানে কিছুই না। এই ওয়াল থেকে এই গ্যারেজের ওয়াল মেপে নেব কত আছে, সঙ্গে সঙ্গে এখানে লিখে নেব। আর এই কনস্ট্রাকশনের ওয়াল থেকে এই গ্যারেজের ওয়াল কতটা মেপে নেব, মেপে সঙ্গে সঙ্গে লিখে নেব। বেরিয়ে যাবে গ্যারেজের লোকেশন। ও, সাউথের দিকে ফাঁকা আছে। তাহলে সাউথের দিকেও মাপতে হবে, এই সাউথ ইস্টের ওয়াল থেকে, সাউথ ইস্টের ওয়াল থেকে গ্যারেজের ওয়াল পর্যন্ত দেখব কতটা আছে, সঙ্গে সঙ্গে এখানে লিখে নেব। আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো ঠিক এইভাবে। একটা দাড়ি দেব, এন্ট্রান্স কোথায় আছে দেখার জন্য। যখনই আমরা এন্ট্রান্স থেকে নর্থ ইস্টের মাপটা নেব, তখনই আমরা মাপটা নেব, সঙ্গে সঙ্গে এখানটা লিখে নেব। হয়তো এটা আছে 4 ফুট। প্রত্যেকটা মাপ আমরা এইভাবে নেব, এইভাবে দাড়ি দেব আর এইভাবে লিখব। দাড়িটা কোথায় দেব? না, দাড়িটা দেবো সেখানেই যেখান থেকে যতটুকু মাপছি। অর্থাৎ আমি যদি এই ওয়াল থেকে গ্যারেজটা কত দূরে আছে মাপি, তাহলে আমরা এইভাবে নেব, এইভাবে নেব, এইভাবে নেব এবং ঠিক এর পাশে লিখে নেব
যে আমার হয়তো এটা আছে 15 ফুট। অর্থাৎ যাতে আমি এই ড্রয়িংটা গ্র্যাব পেপারে অথবা কম্পিউটারে করার সময় নিজে খুব ভালোভাবে বুঝতে পারি। 15 ফুট লেখা আছে মানে এই 15 ফুট মাপটা এই ওয়াল থেকে এই গ্যারেজের যে ওয়াল, এই ওয়ালের মাপ হচ্ছে 15 ফুট। ঠিক একইভাবে এইখানেও তাই। এই ওয়াল থেকে গ্যারেজের ওয়েস্টের দিকের ওয়াল থেকে কনস্ট্রাকশনের ওয়াল পর্যন্ত কতটা আছে আমরা এইভাবে লিখলাম। এইভাবে একটা দাঁড়িয়ে দিলাম, দিয়ে আমরা লিখে নিলাম সাপোজ হয়তো এখানে আছে আমার 7 ফুট। এগুলো আমরা ফার্স্ট তো খাতাতেই লিখবো, যেহেতু আমরা প্রথমে একটা আনুমানিক ড্রয়িং খাতার মধ্যে করেছি না, তাই যখনই মাপা হচ্ছে, একটা মাপ তোলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা লাইন টেনে মাপটা কোনখানের মাপ নিলাম এবং সেই মাপটা কোনখান থেকে কোনখান পর্যন্ত, মানে কোন দেওয়াল থেকে কোন দেওয়াল পর্যন্ত সেই মাপটা নিলাম, তার জন্য আমাদের রেখা টানতে হবে। আর ঠিক সেই রেখার পাশেই আমরা লিখে নেব যে আমাদের হয়তো সাউথের ওয়াল থেকে গ্যারেজটা 3 ফুট ছেড়ে আছে। এটা আমাদের খাতাতে তো ফার্স্ট লিখতেই হবে। খাতায় লিখে নেওয়ার পরে যখন সিস্টেমে করবো, সিস্টেমেও লিখতে হবে ঠিক এইভাবে। বা যখন আমরা সিস্টেমের ড্রয়িং কাস্টমারকে প্রোভাইড করব, ফাইনাল ড্রয়িং একটা প্রোভাইড করতে হয়, করা হয়, সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবে লিখে দেবো, যাতে কাস্টমারের বুঝতে কোনো অসুবিধা হয় নাই, যাতে না হয় আর বারবার যেন আপনাকে না ফোনও করে। ঠিক একইভাবে আমি শুধু গ্যারেজের উদাহরণটা দিলাম। একইভাবে যদি কোনো মন্দির থাকে, যদি কোনো কুয়ো থাকে, যদি কোনো সাবমার্শাল থাকে, যদি কোনো রিজার্ভার থাকে, যদি কোনো বাথরুম থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, ঠিক একইভাবে প্রত্যেকটা ড্রয়িং নেব। নিয়ে আমরা লিখবো রেখাসহ। রেখা টানবো এবং লিখবো কত হচ্ছে। তার সাথে, সাথে আমরা আরেকটা কি দেখব, আমরা তো এইসব জিনিসগুলোর মাপ নিচ্ছি এবং আমরা তারপরে কি মাপ নেব তার সাথে, সাথে না এই যে ওয়াল অর্থাৎ যে গ্যাপটা থাকে, কনস্ট্রাকশনের চারপাশে যে গ্যাপ থাকে, গ্যাপের পরে তো বাউন্ডারি ওয়াল থাকে, সেই গ্যাপটা কত ফুটের আছে? এই গ্যাপগুলো, এই গ্যাপগুলো। এই গ্যাপগুলো কত ফুট আছে, ঠিক এইভাবে লাইন টানবো আর এইভাবে লিখে নেব। এইভাবে কনস্ট্রাকশন ওয়াল থেকে আমাদের বাউন্ডারি ওয়াল কতটা দূরত্বে আছে চারপাশ থেকে, সেটা আমরা মেজারমেন্ট করলাম এবং সঙ্গে সঙ্গে লিখে নিলাম। এবার অনেকে, হ্যাঁ, সেই মাপটাও নিতে হবে অবশ্যই। অনেক সময় কি হয়, অনেক সময় কি হয়, এই ওয়ালটা হয়তো আমি, এটা নর্থ ওয়েস্ট হবে, আমি নর্থ ওয়েস্ট থেকে একটা রেখা টানছি, নর্থ ওয়েস্ট থেকে রেখাটা টানলাম আমি একদম, রেখাটা দেখা যাচ্ছে কি? একটু মোটা করে দিই, দেখা যাবে, এবার দেখা যাবে। অনেক সময় কি হয়, ওয়াল এরকম থাকে, কনস্ট্রাকশনের ওয়ালটা এরকম থাকে, এটা এই যে সবুজ রেখাটা বাদ দেন, কনস্ট্রাকশনের ওয়ালটা এরকম থাকে। হয়তো যে গ্যাপটা কনস্ট্রাকশন আর বাউন্ডারি ওয়ালের মধ্যে, এদিকটা সরু এদিকটা মোটা, বেশি, কম বেশি থাকে, এরকম থাকে, প্রায় অনেক বাড়ির ক্ষেত্রেই থাকে। এটা কি হয় না, বাউন্ডারিটা বাঁকা থাকে, কনস্ট্রাকশনটা সোজাই থাকে, বাউন্ডারিটা বাঁকা থাকে। তো সেক্ষেত্রে যেদিকটা যে মাপ আছে, অর্থাৎ যদি দেখে মনে হচ্ছে যে দিকটা সরু আছে, এর তুলনায় অপোজিট সাইডটা অনেক চওড়া, তাহলে আমাদের দুটো মাপই নিতে হবে। হয়তো সেক্ষেত্রে দেখা যাবে যে নর্থ ওয়েস্টটা আমার 3 ফুট হলো,
আর এদিকে যখন আমি নর্থ ইস্ট মাপছি, তখন আমার এটা বেরিয়ে গেল 1.5 ফুট, একদম হাফ, একদম হাফ। তো আমাদের সেটাও মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার সময় কোনো জিনিস বাদ দিলে চলবে না। এমনকি রুমের যে জানালা হবে, এই যে জানালাগুলো আছে, জানালাও যদি 4 ফুটের থেকে বড় হয়ে যায়, তাহলে তারও আমাদের মাপ নিতে হবে জানালাটা কোথায় কিভাবে আছে। কারণ বড় জানালা যদি সাউথ ওয়েস্টের দিকে একবার চলে যায়, সে কিন্তু প্রবলেম নিয়ে চলে আসবে। আচ্ছা, বাইরের ড্রয়িং এর মধ্যে আর কি কি বাকি আছে? আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারদিকের মাপ নেওয়া হয়ে গেছে, এবং বাউন্ডারি ওয়াল থেকে কনস্ট্রাকশন কতটা ছেড়ে ছেড়ে বসেছে চারদিক থেকে সেটারও মাপ নেওয়া হয়ে গেছে। কনস্ট্রাকশনের মধ্যে যদি কোনো, বাউন্ডারির মধ্যে যদি কোনো কনস্ট্রাকশন থাকে, যেমন বাথরুম, সেপটিক ট্যাঙ্ক, গ্যারেজ, ঠাকুরের মন্দির, তারও আমাদের মাপ নেওয়া হয়ে গেছে। বাকি রয়েছে কি, এন্ট্রান্স যদি একাধিক থাকে, তাহলে আমাদের এন্ট্রান্স কিন্তু সবগুলোরই মাপ নিতে হবে। আর যদি ট্যারা, বেঁকা, সরু, মোটা যেখানে যা আছে, সেখানে সেই রকমভাবেই মাপগুলো নিতে হবে, এবং সঙ্গে সঙ্গে মাপগুলো লিখতে হবে। বলুন। হুম। হ্যাঁ, হতে পারে। অবশ্যই হয়। হুম। এল শেপ মানে আমি এখানেই দেখাতাম, এই যে। এইটা একটা শেপের বাড়ি আছে। এই বাড়িটা, এটা কোনো শেপই না। এটা কোনো শেপের মধ্যেই আসে না। যাই হোক, তবু একটা বাড়ি আছে এটা। তো এর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা জায়গা আমাদের পুঙ্খানুপুঙ্খই মাপতে হবে। এই মাপাই একটা ঝামেলার কাজ, ভীষণ ঝামেলার কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটার মধ্যে কত খাঁজ রয়েছে। এখানে খাঁজ আছে, এখানে খাঁজ আছে, এখানে ছোট, 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 ছোট খাঁজ আছে, এটা একটা বড় খাঁজ আছে। তো ঠিক যেমনই আছে, ঠিক তেমনই আমাদের ভেবে প্রত্যেকটা জায়গার মাপ লিখতে হবে। এটা হচ্ছে ঠিক ডান দিকে যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাড়িটির চাল উড়ে গেলে ঠিক যেরকম হয়, চাল উড়ে গেলে ঠিক ওপর থেকে বাড়িটা দেখতে এরকম লাগবে। তো এরকম আমাদের ড্রয়িং করতে হবে, প্রত্যেকটা জায়গার মাপই লিখতে হবে। লেখা হয়ে গেলে এবার আউটসাইড মাপ, আমাদের সমস্ত মাপ নেওয়া হয়ে গেলে আবার রিভাইজ হবে। ঠিক যেমন আমরা আনুমানিক ড্রয়িং করে রিভাইজ করেছিলাম, যে ড্রয়িংটা আমাদের ঠিকঠাক হলো কিনা, যেখানে যা ছিল সেখানে তাই করেছি কিনা। এখানেও তাই, বাইরের মাপ যখনই আমাদের নেওয়া হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে রিভাইজ দেব কি না, বাইরে যা যা ছিল সব কিছুর মাপ আমরা ঠিকঠাক নিয়েছি কিনা, এবং ঠিকঠাক লিখেছি কিনা, কোনো মাপ নিতে মিস হয়ে যাচ্ছে কিনা, সব কিছুই আমাদেরকে লিখতে হবে। যখনই আমরা সব মাপ নিয়ে নেব, তখনই আমরা ভেতরের দিকে চলে আসবো। এবার আমরা বাড়ির ভিতরে যাব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, দেখি কে বলতে পারে। আমরা যতটুকু মাপ নিয়েছি এখনো পর্যন্ত, সেই মাপ থেকে এই যে কনস্ট্রাকশনের চারদিকের মাপ বার করা কি সম্ভব? ডিসক্রাইব করুন। বাহ! আচ্ছা, হ্যাঁ, প্রক্রিয়া যদি খুব জটিল বলে মনে হয়, তাহলে মেপে নেওয়াই ভালো। দুবার মেপে নেওয়াই ভালো। না হলে আমরা যে বাইরের ক্যালকুলেশন করেছি ওখান থেকেই, সরি, বাইরের যে মেজারমেন্ট করেছি ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারবো যে এই মাপটা, অর্থাৎ নর্থের দিকে কনস্ট্রাকশনের মাপ কতটা, ইস্টের দিকের মাপ কতটা।
সাউথের দিকের মাপ কতটা এবং যথাক্রমে ওয়েস্টের দিকের মাপ কতটা। এটা আমরা বাইরের মেজারমেন্ট থেকেই বার করে নিতে পারবো। তবুও যদি প্রবলেম হয়, সমস্যা হয়, প্রথমের দিকে অবশ্যই সমস্যা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তাই আমরা যখনই আমরা কনস্ট্রাকশনের মাপ নেওয়া শুরু করব, তখনই আমরা ফার্স্ট গেটে ঢোকার আগেই ঠিক ইস্টের দিকে কতটা আছে সেটা মেপে নেব এবং যথাক্রমে চারদিকেরই মাপটা মেপে নেব যে কনস্ট্রাকশনের দৈর্ঘ্য প্রস্থ কতটা আছে। হ্যাঁ, আউটসাইড মাপা হোক, অসুবিধা নেই। কারণ আমি কনস্ট্রাকশন এই বাউন্ডারিতে ইনসাইড মেপেছি, সবই ইনসাইড মেপেছি। তাই এটা আমি আউটসাইড মাপি না। আমি তো এখানে পেয়ে যাবো যে এই দেওয়ালটা কত মোটা। যখনই আমরা আউটসাইড মাপবো, যখনই আমরা ইস্টের দিকে আউটসাইড মাপলাম, তখনই আমরা ওয়েস্ট যথাক্রমে সবগুলো দিকেরই আউটসাইড মেপে নেব। যদি সম্ভব না হয় তাহলে ছাদ থেকে অবশ্যই পাবো। ছাদে উঠে গেলে ছাদ থেকে পুরো মাপটাই পেয়ে যাব। এবং আমাদের এটাও লিখতে হবে, যদি দেওয়াল খুব মোটা হয়, তাহলে আমাদের সেখানে যখনই আমরা কনস্ট্রাকশন তো খাতায় হয়েই আছে, আনুমানিক রাফ ড্রয়িং তো হয়েই আছে। আমরা সেই একটা ওয়ালেই লিখে নেব। দেওয়াল মানে পেন্সিল স্কেচ করব, তার উপর লিখে নেব যে এটা ৬ ইঞ্চির দেওয়াল বা ১০ ইঞ্চির দেওয়াল। তাহলে কি হবে, এই যখন এই ছোট, ছোট জিনিসগুলো আমরা একদম লিখে নিচ্ছি, তখন আমরা কম্পিউটার বা ল্যাপটপে বসবো, চ্যাটাচ্যাট ড্রয়িংটা আমাদের হয়ে যাবে। ওয়ালের মাপটা বার করতে হবে মানে ওয়াল ১০ ইঞ্চি না ৫ ইঞ্চি চোখে চোখে দেখলেই বোঝা যায় অবশ্য। এইটুকু মাপটা বার করতে হবে। এই যে এইটুকু মাপটা, এইটুকু মাপটা। যে ওয়ালটা কতটা মোটা। আউটসাইড ওয়াল ১০ ইঞ্চি হয় সাধারণত। হ্যাঁ, ১ ফুট, ১ ফুট। ১০ ইঞ্চি দেওয়াল হবে মানে দেওয়ালটা ১ ফুটে চলে যাবেই যাবে। হ্যাঁ, ১৩ ইঞ্চি। ১৩ ইঞ্চি যাক, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই। ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি পর্যন্ত ঠিক আছে। ৩ ইঞ্চি পর্যন্ত ঠিক আছে। এর পরে গেলে কিন্তু তখন ওটা লিখতে হবে। যখনই ১৩ ইঞ্চি হচ্ছে ওটা আমি ১ ফুট লিখি, অসুবিধা নেই। ওটা ড্রয়িংয়ে আমার মেকআপ চলে আসবে। কিন্তু যখনই ১৫ ইঞ্চি হয়ে যাবে, তখন ওখানে লিখতে হবে যে হ্যাঁ ১৫ ইঞ্চি। তখন দেওয়াল মোটা করতে হবে। সেটা সমস্যা অতটা করবে না। না, ৩ ইঞ্চি ক্রস করা মানেই তখন প্রবলেম করবে। তো এবার আমরা এন্ট্রান্সটা ঠিক যেভাবে বাউন্ডারি নিয়েছিলাম, ঠিক সেভাবে কনস্ট্রাকশনে নেব। অর্থাৎ ঠিক এই কর্নার থেকে এই এন্ট্রান্সের শুরু পর্যন্ত কতটা মাপ আছে, সঙ্গে সঙ্গে মেজারমেন্ট করব। সঙ্গে সঙ্গে এরকম একটা রেখা টানবো। রেখা টেনে সঙ্গে সঙ্গে পাশে লিখে নেব। হয়তো এটা আমার আছে ১১ ফুট। হয়তো এটা আমার আছে ১১ ফুট। মানে এইখান থেকে একদম যেখানে আমার গেট শুরু হচ্ছে এই মাপটা ১১ ফুট। তারপরে আছে আমার হয়তো ৪ ফুটের গেট। ৪ ফুটের গেট আছে মানে আমরা এই গেটেই লিখে নিতে পারি। গেটের কাজটা তো আমরা ফাঁকা দিয়ে রাখবো। এখানটা ৪ ফুট লিখে নিলাম। বুঝে যাবো যে গেটটা আমার এখানে ৪ ফুটের একটা গেট করা আছে। তো হয়ে গেল। গেটটা কোথায় আছে আমার বেরিয়ে গেল। যখনই আমার এই দিকের মাপটা বেরিয়ে যাবে, তখনই আমরা বুঝে গেলাম যে এই দিক ছেড়ে গেটটা কতটা আছে। সঙ্গে সঙ্গে এটা বুঝে যাবো যে এই দিক ছেড়ে গেটটা কতটা আছে। কারণ আমার আগেই গোটা ইস্টের মাপটা নেওয়া আছে। ঢুকে পড়লাম। গেট দিয়ে ঢুকে পড়ে এবার ভিতরে ঢুকেই এখানে কিচেনটা ওপেন করা আছে। তাই ওপেন কিচেন হোক, এখানে একটা ব্যারিকেড করা আছে। তো ব্যারিকেড পর্যন্ত এই ওয়াল থেকে ইনসাইড, এবার ইনসাইড মাপ হচ্ছে কিন্তু আর আউটসাইড হচ্ছে না, যেহেতু ভিতরে ঢুকে পড়েছি। এবার ইনসাইড হচ্ছে মানে আমার এই ওয়াল থেকে ব্যারিকেডের যেখানে কিচেনের পার্টিশন দেওয়া আছে ডাইনিং রুমের সাথে, তো সেই ব্যারিকেড পর্যন্ত আমরা একটা মাপ নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে এখানে লিখে নিলাম যে হ্যাঁ এখানে একটা এই মাপ আছে। এবার যে ড্রয়িংটা আমি দেখাচ্ছি, এটা একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তো তাই কনস্ট্রাকশন কখনোই এরকম হবে না। যত বাড়ি পৃথিবীতে, তত বাড়ির ধরন, মানে বাড়ি ততগুলোই ধরন
কারোর সাথে কারো বাড়ি ম্যাচ হবে না। তো এইভাবে প্রত্যেকটি জিনিস, কিচেনটা যেভাবে মাপলাম, কিচেনের পরে ঠিক ডাইনিংও এইভাবে মাপবো। অনেকের কিচেনের সাথে ওপেন ডাইনিং থাকে, সেটা সেইভাবেই করা হবে, সেইভাবেই মেজারমেন্ট হবে। তারপরে আছে লিভিং, লিভিংটাও সেইভাবে মাপবো। মানে যে যেটার জন্যে যতটুকু জায়গা দেওয়া হয়েছে, লিভিং করার জন্যে যতটুকু স্পেস ফাঁকা আছে, সেই ততটুকু স্পেসই মাপবো কতটা হচ্ছে। বেডরুমের ভেতরেও তাই। বেডরুমের এখান থেকে ঢুকলাম, এখান থেকে এন্ট্রান্স আছে মানে আমাদের এইটাও মাপতে হবে। অনেকের থাকে, হ্যাঁ, এরকম ড্রয়িং, এরকম বাড়ি অনেকেরই থাকে যে একদম লম্বা একটা হল মতো থাকে। এই বেডরুমের এন্ট্রান্স থেকে একদম লম্বা একটা হল, কোথায় না, এই বেডরুমের এন্ট্রান্স। এই হলের মধ্যেই আমাদের এখানে একটা বেডরুম পড়ছে, এখানে বাথরুম পড়ছে, এখানে একটা বাথরুম পড়ছে। এটা একটা বাথরুম, এটা এই বেডরুমের একটা অ্যাটাচ বাথরুম করা আছে। এটা এই বেডরুমের না, এটা অ্যাটাচ না, এটা কমন বাথরুম আছে। আচ্ছা, ছবিটা একটু জুম করছি। তো প্রত্যেকটি কনস্ট্রাকশন ঠিক যেরকম আছে, যতটুকু মাপে আছে, আমাদের ততটুকু মাপই নিয়ে নিয়ে বসাতে হবে। প্রত্যেকটি বেডরুম, হ্যাঁ, বিশেষ করে বেডরুমের মধ্যে যখন আমরা মাপ নেব, তখন আমরা বেডরুমের মাপ তো নেবই। বেডরুমের মাপ যখন আমরা নিচ্ছি ঠিক এইভাবে লিখে নিচ্ছি, যে মাপটা নিচ্ছি ঠিক এইভাবে লিখে নিচ্ছি। ঠিক এইভাবে লিখে নিচ্ছি, এখানে মাপগুলো লিখে নেব। এবং এর মধ্যে যখনই আমরা বেডরুমের মধ্যে যখনই আমরা মাপ নেব, তখনই আমরা বেডের যে পজিশন সেটা আমরা আমাদের যে খাতার মধ্যে সঙ্গে সঙ্গে একটা মার্ক করে নেব যে বেডটা এরকম একটা পজিশনে রয়েছে। এরকম একটা পজিশনে বেডটা রয়েছে। এরকম একটা কর্নারে বেডটা রয়েছে। হুম, হুম, হুম। দুটো করে মাপ নেয়। এই যে এইসবের সংকেতবাবু জিজ্ঞাসা করলেন যে তাহলে দেওয়ালটা কি মাপতে হবে? বলে দিচ্ছি। হুম, 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 হুম। আমরা এখানে যখন এই কনস্ট্রাকশনে যখন ঢুকিনি, ঢোকার আগে আমরা যখন মাপ নিলাম, তখন কনস্ট্রাকশনের বাইরের মাপ নিলাম। বাইরে থেকে মাপগুলো নিয়েছি। কনস্ট্রাকশন ওয়াল যদি ১০ ইঞ্চির হয়, তাহলে আমরা ওয়ালের মধ্যেই লিখে নেব, খাতার যে ড্রয়িং করেছি তার মধ্যে লিখে নেব যে ১০ ইঞ্চি। মানে বুঝে যাবো যে ওয়ালটা আমার ১০ ইঞ্চি আছে, অথবা ১ ফুটের মধ্যেই আছে। এবার তাহলে আমি বুঝে গেলাম যে চারপাশের যে কনস্ট্রাকশন ওয়ালটা ওটা আমার ১ ফুটে আছে। এবার এর ভিতরে যে পার্টিশনগুলোর আছে, দুটো বেডরুমের মাঝখানে যে পার্টিশন আছে, বা এই বাথরুম বেডরুমের মাঝখানে যে পার্টিশন আছে, এই পার্টিশনগুলো কত ফুটের আছে। তো এগুলো যদি ১০ ফুটের থেকে থাকে, তাহলে সেখানেও লিখতে হবে যে হ্যাঁ, এগুলো ১০ ফুটের আছে। ঠিক যেমন আমরা কনস্ট্রাকশনের ওয়ালে লিখেছিলাম ১০ ইঞ্চি, সরি, ১০ ইঞ্চি। তো সেখানে আমাদের লিখতে হবে যে এই পার্টিশনগুলো ১০ ইঞ্চি। আমরা নর্মালি ওয়ালের মধ্যেই লিখে নেব। মানে খাতায় যে পেন্সিল স্কেচটা করব, সেই স্কেচের যে পার্টিশন ওয়ালটা আঁকবো, সেই ওয়ালের উপর লিখে নেব যে ১০ ইঞ্চি আছে। তাতে আমরা পরে দেখলেই বুঝে যাবো যে এটা ১০ ইঞ্চির পার্টিশন আছে। দুটো বেডরুমের মাঝখানে যে ওয়ালটা আছে, এটা ১০ ইঞ্চি। ঠিক তেমনি প্রত্যেক, যদি ৫ ইঞ্চি থাকে ৫ ইঞ্চি, অসুবিধা নেই। এবার ৫ ইঞ্চি থাকলে লেখার প্রয়োজনীয়তা নেই। কেন নেই? সেটা যখন আমি সফটওয়্যারে দেখাবো, তখন বোঝা যাবে। কারণ সফটওয়্যারে একটা রেখা যখন আমরা ড্রইং করি, তখন সেটা ৫ ইঞ্চি ৫ ইঞ্চি নিয়ে নেয়। ও নিজের থেকেই ৫ ইঞ্চি নিয়ে নেয়। ওকে ৫ ইঞ্চির থেকে মোটা করা যায়। ৫ ইঞ্চির থেকে সরু খুব একটা করা যায় না, ৫ ইঞ্চি থেকে মোটা করা যায়। তাই ৫ ইঞ্চি যদি হয়, তাই সেটা লেখার দরকার হয় না। ওটা আমরা দেখবো যখন আমরা সফটওয়্যারে ড্রয়িং শিখবো, তখন আমরা দেখবো যে ড্রয়িংগুলো কিভাবে হচ্ছে। তো এই ১০ ইঞ্চি, হ্যাঁ, বলুন।
হুম, হুম। কারণ এই বেডরুমটা যে মাপটা নিলাম, এর পাশের বেডরুমটা যে মাপটা নিলাম, সবকটা বেডরুম মাপার পরে ধরুন এটা লম্বায় আছে ১০ ফুট, এটা আছে ১০ ফুট, এটা আছে ৫ ফুট, এটা আছে ৫ ফুট, এটা আছে ৫ ফুট। যোগ করে দেখবেন যেটা যোগফল আসছে হয়তো এখান থেকে মানে নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের মাপ তার থেকে একটু বেশি আসছে। কি বলছি বুঝতে পারছেন? আমি তো এখান থেকে মাপটা নিয়েছি আউটসাইডে নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্টে কনস্ট্রাকশনের মাপটা নিয়েছি। তা এই মাপের মধ্যে আমার এই পার্টিশন ওয়াল পড়ছে। পার্টিশন ওয়াল যে কটা আছে সব কটাই পড়ছে এবং সেখানে আমি বুঝবো কি করে যে কোন পার্টিশন ওয়ালটা কতটা জায়গা নিয়ে আছে। আমি যদি ভিতরের ফ্রি স্পেসটা নিই, যদি এটা ৫ ইঞ্চি থাকে তাহলে বিশেষ অসুবিধা হবে না। যদি ১০ ইঞ্চি থাকে কিন্তু ড্রয়িং কখনো মিলবেই না। কারণ আমি বুঝতেই পারবো না যে আমার পার্টিশনে কতটুকু জায়গা নিয়েছে। এই বেডরুমের পার্টিশনটা হয়তো ৫ ইঞ্চি আছে। হয়তো দেখা গেল যে দুটো বাথরুমের মাঝখানে যেটা সেটাও ৫ ইঞ্চি আছে। হয়তো এই বেডরুম আর বাথরুমের মাঝখানে পার্টিশনটা ১০ ইঞ্চি হয়ে গেল। অনেক সময় হয় বিশেষ করে বেডরুমের মাঝখানে পার্টিশনটা ১০ ইঞ্চি করা থাকে। বা অনেক সময় এরকম হয় হয়তো পুরনো কোনো বাড়ি, পুরনো বাড়িতে প্রত্যেকটা ওয়ালই ১০ ইঞ্চি হয়। সেই পুরনো বাড়ির কিছুটা অংশ নতুন করে করা হয়েছে। সেক্ষেত্রে তার 50% ১০ ইঞ্চি মানে কনস্ট্রাকশনের 50% ১০ ইঞ্চি দেওয়াল, 50% ৫ ইঞ্চি দেওয়াল। সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের সমস্যা হয়ে যাবে যে আমার কোথায় জায়গাটা চলে গেল। আমি দেখলাম ৫০ ফুট কিন্তু মেপে দেখছি আমার ৪০ ফুট। ১০ ফুট কোথায় গেল? তো সেক্ষেত্রে দেখা যাবে যে ৫ টা যে পার্টিশন আছে তার মধ্যে ৫ টাই ১০ ইঞ্চি বা ৫ ইঞ্চি করে নিয়ে বসে আছে। সেক্ষেত্রে পার্টিশনটা নেওয়া দরকার। এবার একটা বিষয়, আমরা যখন ড্রইং করতে থাকবো, ড্রইং করতেই থাকবো, করতেই থাকবো, যখন ড্রইং প্র্যাকটিস হয়ে যাবে, যখন অভ্যাস হয়ে যাবে, তখন এটা আমরা চোখের আন্দাজে বুঝে যাবো যে এটা ১০ ইঞ্চি আছে অথবা ৫ ইঞ্চি আছে। তখন আমাদের আর লেখার দরকার হবে না এবং ড্রইং করার সময়তেও সমস্যা হবে না। তখন যেখানেই আমাদের খটখট মনে হবে বা মনে হবে যে না ভুল হচ্ছে, মাপটা কোথায় গেল, তখনই আমরা পার্টিশন দেখলেই বুঝে যাবো যে ও এখানে ৫ টা পার্টিশন আছে তাহলে ৫ টা পার্টিশন আছে যখন এটা এইভাবে ডিভাইড করা আছে। এই অভিজ্ঞতাটা ড্রইং করতে, করতে আসবে। ১ম এর দিকে কিন্তু গুলিয়ে যাবে এবং বারবার, বারবার ফিতে দিয়ে মাপতে হবে যে ড্রইং আর মিলছে না। বোঝা গেল? এটার জন্যে আমাদের পার্টিশনটাও নিতে হবে। হুম। তো এইভাবে প্রত্যেকটা মাপ আমাদের নিতে হবে। বেডরুমে বেডের পজিশন কোন দিকে মাথা করে শোয়া হয় সেটা নিতে হবে। বেডটা কোন দিক ঘেঁষা আছে সেটা নিতে হবে। যদি মাঝখানে থাকে মাঝ বরাবরই নিতে হবে। প্রত্যেকটা বেডরুমেরই তাই। যথাক্রমে বাথরুমের ভেতরে পটের পজিশন কোথায়, কতটা ছেড়ে পট আছে সেটা না দেখলেও পজিশনটা কোথায় আছে আনুমানিক সেটা ধরে নিয়ে বসিয়ে দিতে হবে। যদি মাঝ বরাবর থাকে না হয়তো কোনো একটা কর্নার ঘেঁষেই থাকে বা আ একদম ওয়ালের দিকে বসানো থাকে। ওয়াল ঘেঁষে বসানো থাকে। খুব একটা মাঝখান দিকে থাকে না। তা সেক্ষেত্রে সেটা দেখতে হবে যে কোন কর্নার ঘেঁষে। যেমন এখানে এই যে পটটা বসানো আছে, এটা বসানো আছে একদম নর্থ ইস্টের কর্নার ঘেঁষে বা নর্থের দিকে ঘেঁষে বসানো আছে। তো এরকম একটা মার্ক করে নিতে হবে। যদি বাথটাব থাকে বাথটাবটা কোন দিকে আছে, কিভাবে আছে সেটা মার্ক করে নিতে হবে। বেসিন যদি বাথরুমের ভেতরে থাকে তাহলে বেসিনটা কোথায় আছে মার্ক করতে হবে। যদি ওয়াশিং মেশিন থাকে ওয়াশিং মেশিনটা বাথরুমের ভেতরে কোথায় আছে দেখে ওয়াশিং মেশিন বাইরেই থাকে বাথরুমের ভেতরে থাকে না। কোথায় আছে সেই মার্কটা করে নিতে হবে। এটার পরে আমাদের কিচেনের ভেতরে কোথায় আমাদের ওভেনটা রাখা আছে সেটা আমাদের অবশ্যই, অবশ্যই মার্ক করতে হবে। এবং কিচেনের কোথায় বেসিন আছে, কোথায় জিনিসপত্র রাখা হয়, কিচেনের ভেতরে কোথায় ফ্রিজ রাখা আছে, এগুলো আমাদের মার্ক করতে হবে। এগুলো কিছুই না। নরমাল যদি ফ্রিজ হয় আমরা চৌকো একটা বক্স করে নিতে পারি যে এটা হয়তো এটা ফ্রিজ। সঙ্গে, সঙ্গে লিখে নিলাম পাশে যে এটা ফ্রিজ। এই ওয়ালে আমার ফ্রিজ আছে। বেসিন যদি এখানে থাকে তাহলে আমরা লিখে নিলাম এখানে একটা গোল করে। এগুলো খাতার মধ্যেই করছি, পেন্সিলে করে নিচ্ছি। এখানে একটা বেসিন আছে। যদি ওভেনটা এদিকে থাকে তাহলে ওভেনটা এখানটা করে আছে। ওভেনটা আমার এখানটা আছে। খাতার মধ্যেই পেন্সিলে করে নিচ্ছি, চটাচট করে নিচ্ছি।
ওভেনটা আমার এখানে আছে। এইভাবে করে নিলাম, মার্কিংগুলো করে নিলাম যে কোথায় কি আছে। এবার সিঁড়ি যেখানে থাকবে সেখানে সিঁড়ির মার্কিংটা করলাম যে এটা এখানে সিঁড়ি আছে, হয়তো এটা যদি আমি এখানটা করে একটা সিঁড়ি ড্র করি। তো সিঁড়িটা আমরা কিভাবে মাপ নেব, না সিঁড়িটা এখান থেকে এতটা পুরোটাই মাপ নেব, কতটা আছে, 7 ফুট 8 ফুট একটা কিছু থাকবে, সঙ্গে সঙ্গে লিখে নেবো এর পাশে 7 ফুট 8 ফুট আছে। এবং সঙ্গে সঙ্গে এটারও মাপ করব যে এখান থেকে এটা কত ফুট আছে, এটা 8 ফুট 10 ফুট কিছু একটা মাপ থাকে, লিখে নিলাম এখানে এটা 10 ফুট, এটা 7 ফুট, লিখে নিলাম। যথাক্রমে সিঁড়ির নিচে কি আছে সেটাও দেখব। সিঁড়ির নিচে যদি পাম্প থাকে, ইলেকট্রিক্যাল যে মিটার হয়, মেইন মিটার, সেগুলো থাকে, তো সেটাও আমরা মার্কিং করে লিখে নিলাম সিঁড়ির নিচটায়। ঠিক এইভাবে সিঁড়ির নিচে এইভাবে আমরা একটা ড্র করব, বুঝে যাব যে এটা সিঁড়ির নিচেটাই বোঝাচ্ছে। এবার এখানে আমরা লিখে নিলাম যে ইলেকট্রিক্যাল গুডস কিছু লিখে নিলাম। সেক্ষেত্রে বেন্ড করে যেভাবে থাকবে সেভাবেই করব। সিঁড়ি অনেক সময় 3 থাকে। সিঁড়ি অনেক সময় ঘোরানো থাকে, ঘুরে ঘুরে উঠছে। তো সেটা সেইভাবেই সিঁড়ির জন্য আমার যতটুকু জায়গা গেছে, সেই ততটুকু জায়গা আমরা মেপে নেব। মেপে নিয়ে খাতার মধ্যে মার্কিং করব, করে লিখে নেব যে স্টেয়ার বা সিঁড়ি আমরা লিখে নিলাম। হ্যাঁ? সিঁড়ির সাইজ না, না, মেইন ফ্যাক্টর কিছু না। হ্যাঁ, মার্ক করে নিলাম, সিঁড়িটা মাপতে হবে। মাপতে তো অবশ্যই হবে। মাপতে তো অবশ্যই হবে। সিঁড়ি যদি নর্থ ইস্টের দিকে হয়ে যায় তাহলে তো অবশ্যই সিঁড়ি মেইন ফ্যাক্ট হয়ে যাবে। তো বাড়ির ভেতরের যে মেজারমেন্টগুলো আমরা বুঝলাম বা করলাম, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা। আর একদম পরিষ্কার বোঝা গেছে না একটু কোথাও আটকাচ্ছে? হ্যাঁ, নিজের বাড়িতেই ট্রাই করতে হবে অবশ্যই। নিজের বাড়ির ড্রইং করে দেখতে হবে কোথায় কি আছে আমার, বা কিভাবে কি করছি। একজনকে নিতে হবে সঙ্গে যে ফিতে-টিতেগুলো ধরবে, তাকে দিয়ে ধরাতে হবে, খাতায় আঁকতে হবে। আ এঁকে এবার তারপর সিস্টেমে আসতে হবে। আপাতত খাতায় ড্রইং করার যে ১ম ধাপ সেটা আমাদের হয়ে গেছে। খাতায় আমরা এই পর্যন্তই করব। এর বেশি আমরা খাতায় করব না। এবার আমরা একদম চলে আসবো আমাদের সিস্টেমে। কারণ আমাদের ড্রইং করা, রাফ ড্রইং বা মেজারমেন্ট পুরোটাই কমপ্লিট। ইনসাইড, আউটসাইড কোথায় কি আছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার ওটাকে আমাদের সিস্টেমেটিক্যালি করতে হবে। তারপরে আমাদের চক্র ফেলে দেখতে হবে, নর্থ বার করতে হবে, নর্থ কত ডিগ্রি ঘুরে আছে সেটা দেখতে হবে। এই জিনিসগুলো আমাদের আর শেখা বাকি আছে।
এবার আমাকে বলুন আমি কি সিস্টেমের দিকে যাব? মানে সিস্টেমেটিক্যালি এরপরে আমরা কিভাবে ড্রইংটা শুরু করব? আমি কি সেই দিকে যাব না আজকের ক্লাস এখানেই থাকবে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বাস্তুচক্রটা কোথায় পাবেন? হুম। বাস্তুচক্রটা ফাউন্ডেশনেই আছে, আমাদের ফাউন্ডেশনেই আছে। আপনি এটা অনলাইন দেখুন। অনলাইন দেখুন, অনলাইন আশা করি পেয়ে যাবেন। আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা। এটার অনেকগুলো কালার হয়। ব্ল্যাকটা বেশ হোয়াইটের উপর ভিজিবল হয় বলে ব্ল্যাকটাই ব্যবহার করি। এটা হোয়াইটের উপর দেখাতে পারলেই খুব ভালো হয়। এই যে, এটা ঠিক এরকম দেখতে হয়। দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ, একদমই তাই। 360 ডিগ্রি চাঁদাই এটা। এবার এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন ডিগ্রিগুলো লেখা, তার সাথে লেখা আছে প্রত্যেকটা দিক লেখা আছে, যে ৩২টা দরজা সেই দরজা আছে এবং প্রত্যেকটা জোন কি কাজ করে সেই জিনিসগুলো এর মধ্যে লেখা আছে। তো এটা একটা অবশ্যই লাগবে, অবশ্যই, অবশ্যই লাগবে। কারণ যারা বিশেষ করে গ্রাফে কাজ করবে, গ্রাফ পেপারে যারা কাজ করবে তাদের তো অবশ্যই লাগবে। সিস্টেম্যাটিক্যালি যারা করবে তাদের কাছে এটা ডিজিটালি থাকবে, ডিজিটালি দেয়া হবে। এটা দেখানো হবে। আমি ড্রয়িং ক্লাসে দেখাবো এটা। তো সেটা, হ্যালো? সফটওয়্যার দিয়ে দেওয়া হবে। ড্রয়িং ক্লাস চলাকালীনই দিয়ে দেবো, অসুবিধা নেই। আগামী সপ্তাহেই দিয়ে দেবো। এখন না, এটা তো পিপিটিতে দেখালাম। এটাতে তো কাজ হবে না। এটাতে ড্রয়িংটা হবে। অবশ্যই এটাতে ড্রয়িংটা হবে। কিন্তু এই যে ড্রয়িং এর মাপটা আমরা এটাতে আনবো না। দৈর্ঘ্য প্রস্থের মাপ আনার একটা ব্যাপার থাকবে তো, যে একটা আমি প্লটটা নেব কোথা থেকে? প্লটটা পাবো কোথায়? সেটার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে। ক্ষণিকের কাজ সেই সফটওয়্যারটায়। তারপরে যার কাজ সব পাওয়ার পয়েন্টই হবে, অথবা আরেকটা দিয়েছিলাম SketchUp বলে একটা সফটওয়্যার আছে। ওটাতেও করা যেতে পারে। হুম, হুম। জিওজেব্রাতেই আমাদের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের ওই যে ফার্স্ট কাজটা ওটা জিওজেব্রার মধ্যেই হবে। জিওজেব্রাতেই আমাদের ওই কাজটা হবে। আচ্ছা। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কারণ আজকে আমরা বেসিকটা শিখলাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। বেশ, বেশ। হুম, হুম, হুম। একদমই তাই। খুব ভালো প্রশ্ন। একদমই তাই। যাদের বাউন্ডারি নেই অথবা বাউন্ডারি আছে কিন্তু বাউন্ডারি করা নেই, এরকম বহু বাড়ি আছে। তো সেক্ষেত্রে যেখান থেকে আমার দেওয়াল শুরু হচ্ছে, অর্থাৎ কনস্ট্রাকশন, আমরা ততটুকুই মাপ নিয়ে কাজ করব।
এবার হ্যাঁ, হ্যাঁ, সেই বাড়ির দেওয়াল থেকেই দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি আমরা নেব। না, প্লট নেব বলতে গেলে ওই কনস্ট্রাকশন এর যে প্লট ওইটুকু নেব। বাউন্ডারি তো আমার নেই। বাউন্ডারি হয়তো আমার বাউন্ডারি আছে, কিন্তু বাউন্ডারি আমার প্রাচীর তোলা নেই। বাউন্ডারি ঘেরা নেই। কারোর যদি কারোর যদি প্রাচীর ১০-১২ ফুট দূরে থাকে, হ্যাঁ, তাহলে প্রাচীর যদি তোলা থাকে তাহলে প্রাচীর নিতে হবে। এখানে যে ড্রইংটায় ক্লাস হলো, এখানে দেখুন এটা হলো প্রাচীর। তো এই প্রাচীর থেকে এই ডিসটেন্স তো ১০ ফুটের অনেক বেশি আছে। এখানে যদি আমি লিখেছি যদি গ্যারেজটা থেকে এটা ৭ ফুট থাকে, তাহলে গ্যারেজ নিশ্চয়ই আরো ১০ ফুট। তাহলে প্রাচীর থেকে কনস্ট্রাকশন ১০ ফুট। হ্যাঁ, ফাঁকা থাকলে তাই ফাঁকা থাক না। অসুবিধা নেই তো। দেখুন, দুটো গ্রিড আপনি তখনই করুন, আমি কি বললাম? যখনই আমার বাউন্ডারির ভেতরে কোনো অবজেক্ট চলে আসবে, কোনো কনস্ট্রাকশন চলে আসবে। সেটা হয়তো হতে পারে আমি একটা মন্দির করেছি। সেই মন্দিরটা কোথায় আমি চিহ্নিত করার জন্যে আমাকে মন্দিরের জায়গাটা নিতে হবে। মন্দিরটা কোথায় করেছি? যদি আমার টোটাল বাউন্ডারির ভেতরে ফাঁকা থাকে, একটা কোনো সিঙ্গেল অবজেক্টও না থাকে, সেক্ষেত্রে আমি শুধু কনস্ট্রাকশনটাই নেব। সেক্ষেত্রে আমি বাউন্ডারি না নিলেও চলবে। এবার হয়তো দেখা গেল আমি ভবিষ্যতে বা যে মুহূর্তে বাস্তু বিচার করাচ্ছি, তার হয়তো ১ বছর পরেই আমার প্ল্যান আছে একটা বাউন্ডারির ভেতরে একটা কর্নার দেখে আমি একটা গ্যারেজ করব বা একটা ছোট্ট মন্দির করব। তাহলে সেটা আমাকে দেখিয়ে নিতে হবে যে আমি তাহলে ১ বছর পর প্ল্যান করছি একটা এরকম একটা কনস্ট্রাকশন করব, কোথায় করব? যখন এই কোথায় করব আপনি জিজ্ঞাসা করলেন, তখনই আপনাকে দেখতে হবে যে তখন আপনার বাউন্ডারি কি অবস্থায় আছে বা বাউন্ডারি কতটা আছে। কেমন হুম, হ্যাঁ বলুন। হুম, একদম, একদম। ভেরি গুড। খুব ভালো প্রশ্ন এটা। দেখুন, আমি যদি এখানে এটা বার করি, আমি ঠিক করছি কিনা বলবেন একটু, ভুল করতে পারি আমি। আচ্ছা, এটা আমার বাউন্ডারি ব্রহ্মস্থান বেরোলো, ঠিক তো? বেরিয়েছে তো? তো এবার এই বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে আমি কি দেখব? আমি আগেই বললাম যে বাউন্ডারির ভেতরে যদি কোনো অবজেক্ট থাকে, সেটাকে দেখার জন্যে আমাদের বাউন্ডারির ভেতরে ড্রইং করতে হয়। প্রত্যেকটা অবজেক্টের ডিসট্যান্স গুলো আমাদের মেজারমেন্ট করতে হবে। তাহলে সেই বাউন্ডারির ভেতরে যা কিছু আছে, ইনক্লুডিং বাউন্ডারির এন্ট্রান্স, এই সব জিনিসগুলো কোথায় আছে দেখার জন্য আমাদের এই ব্রহ্মস্থানটা এপ্লাই করতে হবে। বোঝা গেল? এখানে এই কুয়োটা কোথায় আছে? এখানে গ্যারেজটা হ্যাঁ, হ্যাঁ, আলাদা আসবে অবশ্যই। বাড়ির বাউন্ডারির ভেতর জিনিসগুলো একদম সঠিক। যখন আমরা বাউন্ডারি ব্রহ্মস্থান বার করব তখন দেখব বাউন্ডারির মধ্যে কোথায় কি আছে। কারণ বাস্তু দেওয়াল থেকে এনার্জি শুরু করে না? যখন আমরা প্লটের ভেতরে দেখব, মানে বাড়ির ভেতরের, অর্থাৎ বেডরুম কোথায়, বাথরুম কোথায়, কিচেন কোথায়, তখন আমরা কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান বার করে নেব। এই এটা বেরোলো কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান, এই জায়গাটা।
এই জায়গায় চক্র ফেললে আমরা এই জায়গাগুলো বিচার করতে পারবো, কনস্ট্রাকশনের ভেতরের জায়গাটা পুরোটা। আর এইখানে চক্র ফেললে আমরা বাউন্ডারিতে যা আছে সেই জিনিসগুলো আমরা বিচার করব। তাহলে হ্যাঁ, অবশ্যই দুটো গ্রিড হবে তো। দুটো গ্রিডই হবে। হুম, তখন দুটো গ্রিড হচ্ছে অবশ্যই। হুম, 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 হুম। হ্যাঁ, এই যে বার করছি এই যে। আচ্ছা, ব্রহ্মস্থান বার করার ক্লাসটা এখনো হয়নি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাত্র তো সবে ২ টো না ৩ টে ক্লাস হয়েছে। তাই এখনো হয়নি। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলেই দিই আজকে। যখনই আমরা কোনো একটা জায়গার ব্রহ্মস্থান বার করব, আমরা ব্রহ্মস্থানটা বার করব কি করে? আয়তকার বা বর্গক্ষেত্রাকার বাড়ির ক্ষেত্রে খুব ইজি ব্যাপার। যখনই একটা এল শেপে চলে আসবে, আমি এই কঠিনে এখনই যাব না, একটা সহজ থেকে আগে দেখাই। তারপরে কঠিনটা আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। সহজ তো নেই। আচ্ছা, আমি ধরলাম এটা, এই ধরলাম এটা একটা বাড়ি। তো এবার এই বাড়িটার ক্ষেত্রে ব্রহ্মস্থানটা আমরা কোথায় বার করব? তাই তো? প্রশ্ন ঠিক এইরকমই তো? হয়তো ধরুন এদিকের এটা আমি যদি বাদ দিই, তো এক্ষেত্রে এই বাড়ির ব্রহ্মস্থানটা কোথায় বেরোবে? তো আমি দেখতে পাচ্ছি যে এই যে সাউথের দিকের ওয়ালটা, সাউথের দিকের ওয়ালটা কিছুটা এসে আবার একটা খাঁজ হয়েছে। খাঁজ হয়ে আবার সাউথের দিকে কিছুটা নেবেছে। নেবে আবার সাউথের দিকে বেশ কিছুটা ওয়াল গিয়ে আমার সাউথ ইস্টে শেষ হয়েছে। তো এক্ষেত্রে এখানে একটা কনস্ট্রাকশন হয়ে আছে। এখানে হয়তো হয়ে আছে একটা রান্নাঘর হয়ে আছে। এখানে একটা অবজেক্ট আছে এবং সর্বোপরি হয়তো দেখা যাচ্ছে যে এখানে একটা ছোটখাটো কারো বেডরুমই হয়ে আছে। তো এক্ষেত্রে আমাদের ব্রহ্মস্থান বার করার একটা নিয়ম আছে। আমরা ব্রহ্মস্থান কিভাবে বার করা শিখেছি? না কোনাকুনি দুটো লাইন টানলে যে মাঝখানের যে বিন্দুটা আসে, সেই বিন্দুতে আমরা চক্র ফেলে ব্রহ্মস্থান বার করি বা সেই বিন্দুটাই আমাদের বাড়ির ব্রহ্মস্থান হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রহ্মস্থানটা কিভাবে বার করব? না আমরা দেখব মেজারমেন্ট করে যে এই সাউথ ওয়েস্ট থেকে ঠিক যেখান পর্যন্ত এসে আমার দেওয়ালটা শেষ হচ্ছে বা যেখান থেকে একটা খাঁজ হচ্ছে, এই মাপটা, এই মাপটা কতটা? হয়তো এটা বেরোলো আমার ১৫ ফুট। ঠিক আছে? এবার দেখলাম যে এই মাপটা, এই মাপটা আমার, এই মাপটা আমার বেরোচ্ছে, ধরলাম আমি ২৫ ফুট।
কেমন? তারপরে দেখলাম ঠিক ইস্টের দিকেও এমন একটা সেম ঘটনা ঘটেছে। ইস্টের দিকেও এদিকে একটা দেওয়াল আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে বেঁকে আবার একটা দেওয়াল তৈরি হয়েছে। এটা হয়তো আছে 10 ফুট। এটা হয়তো আছে 10 ফুট। আর এটা হয়তো আছে 15 ফুট। বোঝা গেল? এবার আমাদের ব্রহ্মস্থান বার করার আগে আমাদের যোগ বিয়োগ করতে হবে। কি? না, এই যে এটা 15 ফুট, এটা আছে 25 ফুট। এই 25 থেকে 15 বাদ দিতে হবে। 25 থেকে 15 বাদ দিলে কত হয়? না, হয় 10। তাহলে দেখা গেল যে আমার যে এই লাইনটা বা এই দিকের ওয়ালটা, এই দিকের ওয়ালটার থেকে প্রায় 10 ফুট বেশি। ঠিক আবার এইদিকেও তাই। এদিকে 10 আর এদিকে 15, মানে এই ওয়ালটা প্রায় 5 ফুট বেশি। তাহলে আমি ব্রহ্মস্থানটা বার করব কি করে? ব্রহ্মস্থানটা বার করতে গেলে তখন একটাই কাজ করতে হবে। এই ওয়ালটা যেহেতু বড়, এই ওয়ালটা যেহেতু এর থেকে 10 ফুট বড়, যদি এটা হাফ হাফ হতো, যদি এটা হাফ হাফ হতো একটা কন্ডিশন হতো। যেহেতু হাফ হাফ নেই, সেক্ষেত্রে এখানে একটাই উপায় আছে, যে এই ওয়ালের এই কর্নারে একটা লাইন টানতে হবে একদম সোজা। একটা লাইন টানতে হবে কি একদম সোজা, একদম সোজা করে টেনে নিলাম। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। একটা লাইন সোজা টেনে নিলাম কোন ওয়ালটা থেকে? না, যে ওয়ালটা বড়, এই 15 ফুট থেকে 10 ফুট বড় যে ওয়ালটা, সেই ওয়ালটা, ছোটটা থেকে কিন্তু নয়, বড়টা থেকে টেনে নিলাম। ঠিক এদিকেও তাই। এদিকে এটা আছে কত? 15 ফুট, 5 ফুট বেশি। ঠিক এদিকেও তাই। একটা ওয়াল টেনে নিলাম এদিক থেকে একদম এতটা। এবার এটা টেনে নিলাম, উপর থেকে এটা টেনে নিলাম এতটা। এটাও ঠিক সেম এইভাবে ওপর থেকে টেনে নিলাম একদম ওয়াল বরাবর। আমার কিন্তু ওয়াল, এদিকের ওয়ালটা টাচ করলো, এদিকে যে লাইনটা টানলাম সেটা এদিকের ওয়ালটা টাচ করলো, এদিকে যে লাইনটা টানলাম সেটা কিন্তু এই বড় ওয়ালটা টাচ করলো। এবার দেখুন, একটা আমার আয়তকার শেপ বেরিয়ে গেছে। এবার আয়তকার শেপটা যখন আমার বেরিয়ে গেল, তখন এবার আমরা ব্রহ্মস্থান বার করলাম। এখান থেকে টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম এতটা। এবার এটা আমার হয়ে গেল ব্রহ্মস্থান। এবার প্রশ্ন, এটা হলো কি করে? যখনই আমরা দেখব কোনো একটা ওয়াল যেটা আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে খাঁজ হিসাবে, সেই ওয়ালটা আমার বাড়িতে টাচ করা ওয়ালের থেকে বেশি, তখন সেই ওয়ালটাকে আমরা ব্রহ্মস্থানের মধ্যে নেব। যখনই দেখব সেই ওয়ালটা আমার বাড়ির ওয়ালের থেকে কম, তখন সেই ওয়ালটা আমরা বাদ দেব। এটা যদি এরকম থাকতো, এটা যদি এরকম থাকতো, ঠিক এরকম মাপ থাকতো, তাহলে ঠিক উল্টোটা, এই ওয়ালটা অনেক বেশি, এই ওয়ালটা অনেক কম, এই ওয়ালটা অনেক বেশি, এখান থেকে এই ওয়ালটা অনেক বেশি, এখান থেকে এই ওয়ালটা অনেকটাই কম। সেক্ষেত্রে এই যে জিনিসটা বা এই যে বাড়া অংশটা, এটা পুরোই ব্রহ্মস্থান থেকে বাইরে চলে যেত। কারণ এটা এই ওয়ালের থেকে এই ওয়ালটা অনেক কম, এটাকে আমরা নেবই না ব্রহ্মস্থানে। তখন আমাদের ব্রহ্মস্থানটা বেরোতো এইখান থেকে, এই জায়গা থেকে আসতো। এই এই জায়গা থেকে চলে আসতো, তখন এটা ব্রহ্মস্থান হয়ে যেত। তখন এটাকে আমরা নেবই না। নেব না মানে এটা নয় যে এর ভিতরে যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোকে বিচার করব না। সেগুলোর বিচার হবে কি করে? এই যে ব্রহ্মস্থানে চক্র বসবে,
এই চক্র থেকেই এই জিনিসগুলো বিচার হবে তখন। এটা আমি ব্রহ্মস্থানে নিইনি, কিন্তু ব্রহ্মস্থানে নিয়েছি, ব্রহ্মস্থানের সূত্রে নিয়েছি। যখনই আমার বাড়ির থেকে, বাড়িরই কোনো অংশ, সেটা বাড়ির থেকে ছোট, বাড়ির থেকে বাড়া অংশ সেটা বাদ হবে। যখনই কোনো একটা বড় অংশ বাড়ির থেকে বাইরে থাকবে তখন সেটা ব্রহ্মস্থানের মধ্যে হবে। আর সেটা, হ্যাঁ, পার্সেন্টেজ আছে। ওই যে একটা কথা বলতে বলতে রয়ে গেলাম, যে যদি হাফ হাফ হয় সেটা আলাদা কন্ডিশন। যদি হাফ হাফ হয়ে যায়, যেমন যদি এরকম হয়ে যায়, হয়তো আছে এটাও 15 ফুট, এটাও আছে 15 ফুট, সেক্ষেত্রে একটাই কন্ডিশন হবে, ব্রহ্মস্থান আসবে দুটো। একটা আসবে এখান থেকে, এই রেখাটা এখান থেকে, এই রেখাটা এখান থেকে। একটা আসবে এটা, এটা হলো একটা ব্রহ্মস্থান। আর এই ব্রহ্মস্থানটা কি করে বার করলাম, না যেহেতু হাফ হাফ থেকে আছে, আমার বাড়ির এই ওয়ালটা হাফ, এর থেকে যতটা বেরিয়ে গেছে সেই ওয়ালের মাপটাও হাফ, এক্ষেত্রে আমি এটা পুরো ব্রহ্মস্থানের মধ্যে ধরে নিলাম। এটা হলো একটা ব্রহ্মস্থান। দ্বিতীয় ব্রহ্মস্থান আসবে এটাকে বাদ দিয়ে, অর্থাৎ এই জায়গা থেকে। একটা হচ্ছে ওই 12 অংশটাকে নিয়ে করব, একটা 12 অংশটাকে ছেড়ে করব। 12 অংশটাকে ছেড়ে করব। এবার বিচারটা হবে কি করে, বিচারটা করব, মানে কোন ব্রহ্মস্থানের বিচারটা আমরা তাদের দেব, যেটা বাড়া অংশের বিচার নাকি যেটা ধরা অংশের মানে ছাড়া অংশের বিচার না ধরা অংশের বিচার। এখানে এবার মেলাতে হবে সিমটমস। আমরা একবার এটাকে নিয়ে বিচার করে দেখব যে সেই বাড়ির যে সিমটমস গুলো হচ্ছিল সেই সিমটমস গুলো হচ্ছে কিনা। আর একবার ব্রহ্মস্থান থেকে বাইরে বার করে দেখব যে সিমটমস গুলো সেই সিমটমসে সেটা মিলছে কিনা। বোঝা গেল? হুম। হুম। যদি সেরকম কন্ডিশনে হয়ে থাকে অবশ্যই তিনটে বেরোবে, অবশ্যই তিনটে বেরোবে। এবং কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান, হ্যাঁ, হবে। তিন রকম ভাবেই হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কিরকম প্লট থাকে, এটা একটা প্লট থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা লম্বা বাড়ি, এটা লম্বা নিচের দিকে নেমে গেছে, এইখান থেকে মাঝখান থেকে এটা গ্যাপ আছে, এই গ্যাপটা হয়তো, আমি মাঝখানের লাইনগুলো মুছে দিই, হয়তো এরকম একটা, এটা একটাই বাড়ি, মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা আছে মানে উপর দিক থেকে ঘেরা আছে, উপর দিক থেকে ঘেরা আছে মানে হয়তো উপরে ছাদটা জোড়া আছে, উপরে ছাদ একই ছাদ, কিন্তু এই কনস্ট্রাকশনের এইখানে এন্ট্রান্স, এদিকে আর কোথাও কোনো এন্ট্রান্স নেই, এই কনস্ট্রাকশনের এইখানে এন্ট্রান্স, ছাদ কিন্তু ঘেরা, একটাই ছাদের নিচে এটা হয়ে আছে, এখান থেকে এটা পুরোটাই একটা লম্বা হল। বোঝা গেল? তো সেক্ষেত্রে স্বাভাবিক তিনটে ব্রহ্মস্থান চলে আসবে, এটা একটা আসবে, ঠিক একইভাবে এটা একটা আসবে, এখানে একটা এন্ট্রান্স রয়েছে যেটা হয়তো এদিকে আসার জন্য। তো এক্ষেত্রে তিনটে এন্ট্রান্স আসবে, একটা এটা, একটা এটা, একটা টোটাল প্লটের। সেক্ষেত্রে এখান থেকে যে ব্রহ্মস্থান আসবে সেখানে এখানের বিচারটা আসবে, এর মধ্যে যা আছে এইটুকুর বিচার আসবে, এখান থেকে যে বিচারটা আসবে সেটা এইটুকুর বিচার আসবে, আর প্লট থেকে প্লটের আসবে।
হ্যাঁ, টোটালটা মানে আমি যদি ধরি উপরের দিকে ঘর করলে এটা তো পুরোটা এইভাবে আসবে, এই শেপে আসবে, পুরোটা এই শেপে আসবে, এইটা আসবে আর এটা বাড়ানো আসবে, টোটালটা এই শেপে আসবে উপরে ঘর করলে, এই শেপে আসবে। এই এই মাত্রই বললাম, এই মাত্রই বললাম এটা কি প্রসেসে আসবে। হ্যাঁ, এই পোর্শনটা অর্থাৎ এইটুকুটা পুরোটাই বাদ চলে যাবে মানে তখন আমাদের ব্রহ্মস্থানের যে লাইনটা পড়বে সেটা এইখান থেকে পড়বে, এইটুকু পড়বে, এইটুকু আর এইটুকু এটা এইভাবে চলে আসবে, এটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, যেটুকু ছোট অংশ ওটা বাদ হয়ে যাবে। 30%, হ্যাঁ, 30%-এর পর ওটাকে নিতে হবে। 30% পর্যন্ত বাদ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না হলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আচ্ছা, তাহলে পরের ক্লাসটাও ড্রয়িং ক্লাসই থাকবে, তাই না? হ্যাঁ, পরের ক্লাস ড্রয়িং ক্লাসই থাকবে এবং এখনো তো একটা সপ্তাহ, তাই প্রত্যেকেই চেষ্টা করুন নিজের বাড়ির ড্রয়িংটা করতে। যতটুকু শিখলাম আজকে তার উপরেই পুরো ড্রয়িংটা করতে এবং পরের ক্লাসে আমরা সেই ড্রয়িংটা নিয়েই আলোচনা করব বা সেই ড্রয়িংগুলো নিয়ে আলোচনা করব বা কোথায় কার কি সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো শুরুতেই বলব। হ্যাঁ, ওকে, ওকে, ওকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। হুম, 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 হুম। হ্যাঁ, শুভরাত্রি।